হ্যালো গাইস, আগের ক্লাসে আমরা পাটিগণিত বিষয়টির যে বিভিন্ন ধাপগুলি তা একটি সূচিপত্রের মাধ্যমে দেখিয়েছিলাম। সেই ধাপগুলির প্রথম ধাপটি নিয়ে আজকে আলোচনা করব। এই ধাপটি হচ্ছে পাটিগণিতের একটি গুরুত্বপূর্ণ ধাপ বা অধ্যায় বলতে পারি। সেটা হচ্ছে সংখ্যা, আর যেটাকে আমরা স্বাভাবিক সংখ্যা বলি, ন্যাচারাল নাম্বারও বলা হয় ইংলিশে। আর এমন একটি পার্ট যার গুরুত্ব অপরিসীম গণিতে। আর এই গণিতে ব্যবহৃত সর্বপ্রথম আমরা যখনই ছোট সময় থেকে যে কথা বলতে শিখি তখনই আমাদের সাধারণত বাংলা শতকিয়া গুনতে শেখানো হয়। এই বাংলা শতকিয়ার চারটি আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা তো আমরা সবাই জানি। দেখো, এই যে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, যে আমরা ছোট সময় থেকে যে স্বাভাবিক সংখ্যা বাংলা শতকিয়া পড়ে যাচ্ছি, 1 2 3 4 এইভাবে পরপর ক্রম অনুসারে, এগুলোকেই মূলত পরবর্তীতে বলা হয় স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। এই ন্যাচারাল নাম্বারের অনেকগুলো ধাপ আছে, মানে অনেকগুলো ভাগে বিভক্ত করা আছে সংখ্যাগুলোকে। এগুলো এগুলো নিয়ে পরবর্তীতে ভালো একটা ক্লাস দেব আশা করি। তার আগে আমরা প্রথমে যে বাংলা শতকরাটা মুখস্থ করি, তার প্রথম হচ্ছে এক অঙ্কের সংখ্যা। এক অঙ্কের সংখ্যা যে 9টি আছে, প্রথম 9টি। তারপর তারপরে শুরু হয়েছে 2 অঙ্কের সংখ্যা, যেটা চলেছে 99 পর্যন্ত। তারপরে 100 হলো 3 অঙ্কের সংখ্যা। এ পর্যন্ত আমরা পরপর মুখস্থ করি, কিন্তু এই সংখ্যাগুলোর গঠন গঠন করতে হলে আমাদের মূলত এই 10টি প্রতীকেরই প্রয়োজন হয়। আর এর জন্য আমাদেরকে আগে জানতে হবে যে অঙ্ক ও সংখ্যার মধ্যে পার্থক্যটা কি। তাই দেখো, অঙ্ক সংখ্যার মধ্যে পার্থক্য একটা চার্ট দিয়েছি। যেমন দেখো, 0 0 1 2 3 4 5 6 7 8 9, এই 10টি গাণিতিক প্রতীককেই অঙ্ক বলে। এই 10টি গাণিতিক প্রতীককে বলা হয় অঙ্ক। আর দেখো, পরে কি বলেছে, পরে আবার দেখা যাচ্ছে যে সংখ্যা কাকে বলে। তাহলে যে 0 1 2 3 4, সরি, এখানে 0 হবে না, সংখ্যাটা আসছে হলো যে 1 থেকে। আর যে 1 থেকে পর পর যে ক্রম অনুসারে চলতে থাকবে, তারপর ডট ডট দিয়ে আরো অনেকগুলো আসতে পারে, যেটা এখানে লেখা হয়নি। তাহলে এইভাবে ক্রম অনুসারে ক্রমশ কি করবে, বৃদ্ধি পাবে, যার কোনো শেষ নেই। সংখ্যার কোনো শেষ হতে পারে না। এটা হলো অসীম, যার কোনো শেষ নেই। আর দেখো, তারপর বলেছে যে আহ, সব অঙ্কই সংখ্যা, কিন্তু সব সংখ্যা অঙ্ক নয়। যেমন খেয়াল করো, যে 9 একটি অঙ্ক, কিন্তু 19 একটি সংখ্যা, কিন্তু এটা কি আমরা অঙ্ক বলতে পারবো না। কারণ কি, এটি এটি 19 যে সংখ্যাটি গঠিত হয়েছে, এটি দুটি অঙ্ক দ্বারা গঠিত হয়েছে। তাই দেখো, পরবর্তীতে কি আছে, প্রত্যেকটি যেসব সব অঙ্কই সংখ্যা, যেমন 1 2 3 4 5 6 7 8, এই 9টিকেই সংখ্যা বলা হয়। এই সংখ্যাও বলা হয়, আবার অঙ্কও বলা হয়। আর প্রত্যেকটিকে অঙ্ক বা সংখ্যা বলা হয়। তাই বলা হয়েছে যে সংখ্যা ও অঙ্কের পার্থক্যটা যদি আমরা বুঝে যাই, পরবর্তীতে যে আমরা সংখ্যার গঠনটা শিখবো, তাতে আমাদের কোনো প্রবলেম হবে না। কিন্তু আমাদের এই যে বাংলা শতকের যে চারটা আছে, এই চারটা থেকে কত ধরনের প্রশ্ন হতে পারে সেটা দেখে নিই। থেকে কত ধরনের প্রশ্ন হতে পারে তার নিচে দেওয়া হলো। যেমন প্রথমে আছে কি, দেখো, এখান থেকে মনে হয় সম্ভবত 12টি প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথম প্রশ্নটি আছে কি, অঙ্কে লেখা সংখ্যাগুলোকে কথায় লেখো। প্রথমের প্রশ্নটা দ্বারা বোঝানো হচ্ছে যে অঙ্কে লেখা সংখ্যাগুলোকে কথায় লেখো। পরেরটা বলেছে কথায় লেখা সংখ্যাগুলোকে অঙ্কে লেখো। এগুলো বলতে কি বুঝো, দেখো, দেখে নাও একবার যে কি আছে এখানে। যে অঙ্কে লেখা আছে, এই সংখ্যাগুলো কি আছে, অঙ্কে লেখা আছে। এই সংখ্যাগুলোকে কি করতে হবে, কথায় লিখতে হবে। যেমন এই যে এখানে আছে 4, 4কে তুমি কথায় লিখে যাবে 4। কথায় লেখা হতে হলো স্পেলিং করে, বাংলায় যে অক্ষর উচ্চারণ করে, চ র 4 এইভাবে। তারপর 6, তারপর 9, এইভাবে পরপর সবগুলো করে নেবে। তারপর দেখো কি আছে, আবার পরবর্তী কোশ্চেনটা কি বলেছে যে কথায় লেখা সংখ্যাগুলোকে অঙ্কে লেখো। অঙ্কে লেখা বলতে কি বোঝায়, যে 5 এটা কি বানান করে লেখা আছে, তাই তুমি কি লিখবে এখানে, সংখ্যায় লিখবে। যেমন এই 5টাকে সংখ্যায় লিখতে হলে বা অঙ্কে লিখতে হলে এভাবে লিখবে। আর 13টা কি কথায় লেখা আছে, তাই তুমি সংখ্যায় লিখবে। পরে 24, এভাবে পরপর সবগুলো লিখতে হবে। এরকম আরো অনেক উদাহরণ থাকবে, যেগুলোকে তোমাকে পরপর কি করতে হবে, সমাধান করতে হবে। এই ভাষাগুলো একবার বুঝে গেলে এগুলো ইজিলি হয়ে যাবে। তারপরে দেখো, যে ফাঁকা ঘরের ঠিক আগের সংখ্যা ও পরের সংখ্যা লিখি। ফাঁকা ঘরের ঠিক আগের সংখ্যা পরের সংখ্যা, ফাঁকা ঘরের ঠিক আগের সংখ্যা ও পরের সংখ্যা লিখি বলতে এটাই বোঝায় যে, দেখো, ফাঁকা ঘরে
যদি তোমাকে দেওয়া হয় যে এই যে এই ফাঁকা ঘরটা দেওয়া আছে, এই যে এখানে দেখো এর আগের সংখ্যাটা কত হবে, এর আগের সংখ্যাটা কত হবে। যদি এরকম দেওয়া হয় পরপর যদি দেওয়া হয়, তুমি ধরো এখানে 13 দেওয়া হলো, এর আগের সংখ্যাটা কত হবে। এখানে যদি ধরো 15 দেওয়া হলো, এর আগের সংখ্যাটি কত হবে। তাহলে তুমি পরপর লিখতে পারবে। যেমন কি আছে যে 11-র আগে কত আছে, 10 আছে। তারপর 13-র আগে কত আছে, 12 আছে। 15-র আগে 14 আছে। এইভাবে পরপর। যদি তোমাকে পরবর্তীতে আবার একটা প্রশ্ন আছে, ফাঁকা করে ঠিক পরের সংখ্যাটি লেখো। দেখো এর পরে যদি তোমার ধরো এর পরে যদি থাকে ড্যাশবোর্ড থাকে, তাহলে কি ফাঁকা করে এর পরের সংখ্যাটি, 13-র পরের সংখ্যাটি কত হবে, 14 হবে। বা এরপরে কি 15-র পরে কত হবে, 16 হবে। এভাবে আবার কি কত ধরনের প্রশ্ন হতে দেখো সংখ্যাগুলোকে কি বলেছে, ফাঁকা করে ঠিক মাঝের সংখ্যাটি লিখি। যদি তোমাকে দেওয়া থাকে 14 দেওয়া থাকলো, ড্যাশ দেওয়া থাকলো, একটা 16 দেওয়া থাকলো, তাহলে তুমি মাঝখানে কি লিখবে, তাহলে তোমারও লিখতে হবে এভাবে। আর কি ফাঁকা করে ঠিক আগের ও পরের সংখ্যাটি লিখি। তো যেমন তোমাকে দিয়ে দিল ধরো একটা সংখ্যা দিয়ে দিল 16, এর আগের সংখ্যাটি কি পরের সংখ্যাটি কি লিখতে বললো, তাহলে তুমি কি করবে, 16 এর আগের সংখ্যাটি কত আছে, 15। তারপরে কি আছে, 16-র পরবর্তী সংখ্যা কত, 17। এভাবে লিখতে হবে। এর পরবর্তীতে কি আছে দেখো, সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাই। এটা অনেক বইতে থাকে ছোট থেকে বড় সাজাও, বা সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। এই শব্দটাই বেশি থাকে। আর ঊর্ধ্বক্রম বলতে কি বোঝায়, ছোট থেকে বড় দিকে সাজাতে হবে। তার জন্য দেখো সংখ্যাগুলো প্রথমে কি, এই যে সংখ্যাগুলো দেওয়া থাকবে তোমাকে, এই সংখ্যাগুলো কি মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। ঊর্ধ্বক্রমে মানে কি, ছোট থেকে বড় সাজাতে হবে। তাহলে এর মধ্যে সবচেয়ে ছোট কোনটি আছে সংখ্যা, সেটাকে তোমাকে খুঁজে বের করতে হবে। এর মধ্যে কোন সংখ্যাটি ছোট, সেই সংখ্যাটিকে তোমাকে খুঁজে বের করতে হবে। এখানে দেখো এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 3, তারপরে কত 4, তারপরে আছে কত 5, তারপরে 6। এভাবে কি করতে হবে, আগে বুঝে নিয়ে তারপর লিখতে হবে। 3, 4, 5, 6, তারপর কত আছে 7, তারপর আছে কত 9, তারপরে কত আছে দেখো 9 এর পরে কত হবে, 17 হবে না 12 হবে, এগুলো বুঝে নিতে হবে। তাহলে কি আগে 12 হয়, তাহলে 12 হবে, তারপর 17 হবে, তারপর এখানে দেখো না 17-র আগে দেখো একটা 16 আছে, তাহলে কি 17-র আগে আমাদের 16 সংখ্যাটি লিখতে হবে। তারপর হবে 17, তারপর 23 হবে। এইভাবে আরো মানে এটা তো ছোট ছোট সংখ্যা দেওয়া আছে, আরো বড় বড় সংখ্যা দেওয়া থাকতে পারে, 2 অঙ্কের 3 অঙ্কের সংখ্যা থাকতে পারে। এখানে দেখো সংখ্যাগুলোকে অর্ধক্রমে সাজাও। অর্ধক্রম বলতে কি বোঝায়, মানে বড় থেকে সাজাও। এটা কি করেছিলাম ঊর্ধ্বক্রমে, মানে কি ছোট থেকে বড় সাজিয়েছি। আর অর্ধক্রমে বলতে বোঝানো হয় যে ছোট থেকে মানে বড় থেকে ছোট সাজাও। তাহলে কি করবো, আগে আমাদের দেখে নিতে হবে যে এই সংখ্যাগুলোর মধ্যে কোনটি বড়, সবচেয়ে বড়। দেখো আহ আগে 2 অঙ্কের গুলো দেয়, 1 অঙ্কের গুলো তো অবশ্যই ছোট হবে। তার জন্য কি আমাদের বুঝতে হবে যে 2 অঙ্কের গুলোর মধ্যে কোনটি বড়। আগে দেখো 23 আছে, 12 আছে, 21 আছে, 17 আছে, এই চারটের মধ্যে কোনটি বড়, 23। 23-এর পরে 17, 17-এর পরে 23-এর পরে 21, 21-এর পরে 17, তারপর 12, এভাবে আসবে। তাহলে দেখো যে অর্ধক্রমে মানে কি বড় থেকে ছোট সাজাবো। তাহলে কি প্রথমে 23 লিখবো, তারপরে 21 লিখবো, তারপরে 17 লিখবো, তারপরে কত আসবে 17-এর পরে কত সংখ্যা আসবে 12, 12-র পরে কত সংখ্যা আসবে, এই এক অঙ্কের সংখ্যার মধ্যে কোনটি সবচেয়ে বড়, 9, তাহলে 9 আসবে। তারপর কত আসবে, 9-এর পরে কত আছে দেখো 5 আছে, 5-এর পরে কত আছে দেখো 5, 5-এর পরে আছে 5-এর পরে আছে 4, 4, তারপর 3, তারপর 2। এইভাবে আরো বড় বড় সংখ্যা থাকতে পারে, তা বললাম। তারপরে দেখো এটাও আর একটা আছে, এর পরের সংখ্যা আছে জোড় সংখ্যার উদাহরণ দাও। তারপর আছে বিজোড় সংখ্যার উদাহরণ দাও, মৌলিক সংখ্যার উদাহরণ দাও, যৌগিক সংখ্যার উদাহরণ দাও। এগুলি সাধারণত সংখ্যার ভাগের মধ্যেই পড়ে, কিন্তু তোমাকে এইভাবেই বলবে। কিন্তু জোড় সংখ্যার উদাহরণ দাও বলতে জোড় সংখ্যার উদাহরণ তো আমরা দিতেই পারি, যেমন 2, 4, 6। বিজোড় সংখ্যার উদাহরণ বলতে কি বোঝায়, বিজোড় সংখ্যার উদাহরণ 1, 3, 5, এগুলো কি বিজোড় সংখ্যা, এগুলো উদাহরণ দিতে পারি। কিন্তু এগুলোর সংজ্ঞা আছে, এক একটা আলাদা আলাদা সংজ্ঞা আছে। সেই সংখ্যাগুলো তোমাদের যখনই সংখ্যার ভাগগুলি পড়ানো হবে তখনই বেশি বৃহৎ করে বুঝিয়ে দেওয়া হবে যে তোমার কিভাবে তুমি সংখ্যাগুলো মুখস্থ করবে বা বুঝতে পারবে। যেমন জোড় সংখ্যার সংজ্ঞাটা কি হতে পারে, যে জোড় সংখ্যা কাকে বলে, জোড় সংখ্যা কাকে বলে, তো যে সকল সংখ্যাকে
যে সকল সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, অর্থাৎ সম্পূর্ণ বিভাজ্য হয়, তাকেই জোড় সংখ্যা বলে। এটাই বোঝা না। তারপর বিজোড় সংখ্যা কাকে বলে, ঠিক বিপরীত হবে। তারপর দেখো মৌলিক সংখ্যার উদাহরণ। এই যে মৌলিক সংখ্যাগুলি, এই সংখ্যাগুলো সংখ্যার পাঠের মধ্যে মৌলিক সংখ্যার গুরুত্ব অপরিসীম। কারণ মৌলিক সংখ্যা দ্বারাই সাধারণত বেশি ধরনের কোশ্চেন হতে থাকে, কিন্তু যৌগিক সংখ্যার উদাহরণ দাও, যৌগিক সংখ্যা থেকে একটু কম আসে প্রশ্ন, কিন্তু আসে কম বেশি, কিন্তু তোমার মৌলিক সংখ্যাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর তার জন্য মৌলিক সংখ্যারও বিস্তারিত সংখ্যা সহ আলোচনা করা হবে পরের ক্লাসে। এটা আর বুঝলাম না, এই পর্যন্তই আমার ক্লাসটা শেষ করলাম। তাই যে সকল ছাত্রছাত্রীরা অঙ্ক ক্লাসটি ভালোভাবে বুঝতে পারবে, সেসব ছাত্রছাত্রীরা আমার ইউটিউব চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। থ্যাংক ইউ।